এই সেই নদী যাকে দেখে কবিগুরু লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি শুরু করছি সেই বিখ্যাত কোপাই নদীর পাড়ে দাঁড়িয়ে। আমার প্রথমবার শান্তিনিকেতন ভ্রমণের এটি প্রথম অংশ। এই অংশে থাকছে আমাদের যাত্রা, কোপাই নদী দর্শন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবন সহ সামগ্রিকভাবে শান্তিনিকেতনের সংক্ষিপ্ত এক ইতিহাস। আর পরবর্তী অংশ তথা শেষ অংশে থাকবে বিখ্যাত সতীপীঠ, কঙ্কালীতলা, সোনাঝুরি হাট ইত্যাদির ভ্রমণ। আর এই দুটি অংশেই শান্তিনিকেতনের বেশ কিছু বাজেট ফ্রেন্ডলি হোটেল বলো, লজ, হোমস্টে সন্ধান আমি তোমাদের দেব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত জানাই। 12337 শান্তিনিকেতন এক্সপ্রেসে চেপে হাওড়া থেকে সকাল 10টা 5 রওনা দিয়েছিলাম। গন্তব্য ছিল 146 কিমি দূরের বোলপুর শান্তিনিকেতন স্টেশন। সেকেন্ড ক্লাস সিটিংয়ে জনপ্রতি ভাড়া পড়ল প্রায় 101 টাকা। তো লালমাটি দেশে পৌঁছানোর আগে বাংলা মায়ের এই সবুজ রূপ সত্যি মন্ত্রমুগ্ধকর। আর ভিডিওর প্রথমেই আমি যে ছোট্ট দলটির সাথে এই ট্যুরটি করেছিলাম তাদের সকলকে ধন্যবাদ। বিশেষ করে দলের ক্যাপ্টেন যে একা হাতে পুরো ট্যুরটি অর্গানাইজ করেছিল তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। তার জন্যই আমার মতন এক আনকোড়া লোকের এই শান্তিনিকেতনের প্রথম ট্যুরটি সম্ভব হয়েছিল। 12টা 15 আমাদের নামার কথা থাকলেও ট্রেনটি 35 মিনিট লেট করেছিল। তো যাই হোক, স্টেশন থেকে বেরিয়ে পায়ে হেঁটে মিনিট 10 বা চাইলে টোটো করে 10 টাকা দিয়ে চলে আসা যায় 74 বছর পুরনো এই বিখ্যাত হোটেলটিতে, যেখানে আগের থেকে কুপন কেটে থালি সিস্টেমে খাওয়া যায়। যেখানে সবজি ভাত 90 টাকা, ডিম ভাত 100 টাকা, রুই মাছ ভাত 120 টাকা ও মাটন ভাত 200 টাকা। এদের রান্নাবান্না সত্যি ঘরোয়া। তো এত ভাতের হোটেল থাকলেও এই হোটেলটিকে খুঁজে বের করা কৃতিত্ব কিন্তু যথারীতি আমাদের ক্যাপ্টেনের। বন্ধুরা, কোপাই নদীর পাড়ে সূর্যাস্তের ছবি। হ্যাঁ, প্রথম দিন বিকালে আমাদের গন্তব্য ছিল কোপাই নদী। মন ভালো করে দেওয়া এক বিকেল, আর সেই বিকালে এই কোপাই নদী দর্শন। এর অপর নাম শাল নদী। সূর্যাস্ত যাচ্ছে, অসম্ভব সুন্দর হয়ে উঠেছে এই কোপাই নদী তথা শাল নদী। এই নদীটি কিন্তু ময়ূরাক্ষী নদীর একটি উপনদী। কোপাই নদীর উপর অবস্থিত এই ব্রিজটির নাম কোপাই ব্রিজ বা পিয়ারসন সেতু। কোপাই নদী পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার শান্তিনিকেতন, বোলপুর, কঙ্কালীতলা ও লাভপুরের পাশ দিয়ে প্রবাহিত। প্রথমবার শান্তিনিকেতনে ঘুরতে গিয়ে একটি ব্যাপার কিন্তু আমার বারবার মনে হয়েছে, বীরভূম জেলা কিন্তু আমাদের বাঙালিদের পুরনো অনেক ঐতিহ্যকে এখনো বজায় রেখেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই বাউল গান। বিভিন্ন জায়গায় কিন্তু বাউলের দর্শন আমরা পেয়েছি। এটি কোপাই নদীর একদম পাড়ে। আর নদীর চরেই স্থানীয় লোকেরা তাদের হস্তশিল্পের পসরা নিয়ে হাজির হয়। বিভিন্ন রকম জাং জুয়েলারি থেকে শুরু করে পোশাক সামগ্রী সবই পাওয়া যায় এই কোপাইয়ের তীরে। দামও কিন্তু বেশ সস্তা। কোপাই আদতে একটি ছোট নদী, তবে বর্ষাকালে কিন্তু এই নদীতে বন্যা দেখা যায়। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই নদীর অববাহিকায় মাটির রং লাল। এই মাটিতে ভূমিক্ষয়ের ফলে যে ছোট ছোট খাত সৃষ্টি হয়েছে তা খোয়াই নামে পরিচিত। এই মাটি স্থানীয় সাহিত্যিকদের অনুপ্রেরণা কাজ করে। রবীন্দ্রনাথ ঠাকুর এই নদীর বন্যায় লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। মনকে শান্ত করে দেওয়া অসম্ভব সুন্দর এক প্রকৃতি। বারবার হাতছানি দিয়ে
আমাদের সকলকে ডাকে। পশুপালন স্থানীয়দের অন্যতম এক পেশা। সকালবেলা পশুদের নদীর পাড়ে ছেড়ে রাখা হয়, দিনের শেষে এবার তাদের ঘরে ফেরার পালা। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই কোপাই নদী কিন্তু স্থানীয়দের কর্মসংস্থানের নানা পথ খুলে দিয়েছে। এটি যেমন সত্যি, আবার বাংলা সাহিত্যেও কিন্তু এই নদীর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। রবীন্দ্রনাথের কথা আগেই বলেছি। তো এই নদীর একটি বৈশিষ্ট্য হচ্ছে বাঁকগুলি অনেকটা হাসুলির আকৃতি বিশিষ্ট। এই কথাটিকে মাথায় রেখে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাসুলি বাঁকের উপকথা নামে একটি উপন্যাস রচনা করেছিলেন। আবার সেই উপন্যাসকে অবলম্বন করে তপন সিংহ একটি চলচ্চিত্র নির্মাণ করেন। আর আগেই বলেছি, এই কোপাই নদীর তীরেই কিন্তু গড়ে উঠেছে ৫১ পীঠের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা, যার বিস্তারিত তোমরা দ্বিতীয় অংশে দেখতে পারবে। বন্ধুরা, এই দেখো কোপাই নদীর তীরে কাশফুল। আমরা কিন্তু মোটেই কাশফুলের ঋতুতে যাইনি, গেছি তার অনেক পরে। অসময়ে কাশফুল দেখতে হলে বোধহয় এখানেই যেতে হবে। বন্ধুরা চলো এবার বিশ্বভারতীর কয়েকটা উল্লেখযোগ্য স্থান তোমাদের ঘুরে দেখাই। আমরা সকলেই জানি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর দ্বারা এটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং তার পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা এটি প্রসারিত হয়েছিল, এবং যার দৃষ্টিভঙ্গি বর্তমানে এই শান্তিনিকেতনকে একটি বিশ্ববিদ্যালয় শহরে পরিণত করেছে। আর ২০২৩ সালে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির দ্বারা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্বর্ণাক্ষরে নাম লিখিত হয়েছে শান্তিনিকেতনের। ১৮৬৩ সালে দেবেন্দ্রনাথ ঠাকুর ২০ একর জমি স্থায়ী লিজ নিয়েছিলেন, যার মধ্যে দুটি ছাতিম গাছও ছিল, বীরভূমের রায়পুরের তালুকদার ভুবনমোহন সিনহার থেকে। সেখানে তিনি একটি গেস্ট হাউস নির্মাণ করেন, যার নাম দেন শান্তিনিকেতন বা শান্তির আবাস। আর এই মুহূর্তে আমরা আছি মালঞ্চর সামনে। এই ভবনে রবীন্দ্রনাথের কনিষ্ঠ কন্যা মীরা দেবী থাকতেন। ১৯৬৯ সালে তিনি পরলোক গমন করেন। তার স্বামী শ্রীকৃষ্ণ কৃপালনী শান্তিনিকেতনে শিক্ষকতা করতেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের উপর একটি বিখ্যাত জীবনী তিনি লিখেছিলেন। বিনয় ঘোষ বলেছেন যে ১৯ শতকের মাঝামাঝি বোলপুর একটি ছোট জায়গা ছিল, শান্তিনিকেতন বাড়ার সাথে সাথে তা বেড়েছে। ভুবনমোহন সিনহা বোলপুর এলাকায় একটি ছোট্ট গ্রাম গড়ে তুলেছিলেন এবং নাম দেন ভুবনডাঙ্গা। তখনকার শান্তিনিকেতনের ঠিক উল্টো দিকে ছিল এটি। ভুবনডাঙ্গা ছিল কুখ্যাত ডাকাতদের আস্তানা, কিন্তু গ্যাংটির নেতা অবশেষে দেবেন্দ্রনাথের কাছে আত্মসমর্পণ করেন এবং তারা তাকে এলাকার উন্নয়নে সাহায্য করতে শুরু করেন। সেখানে একটি ছাতিম গাছ ছিল, যার নিচে দেবেন্দ্রনাথ ধ্যান করতেন, আর এই হলো সে বিখ্যাত ছাতিমতলা। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শান্তিনিকেতনের অন্যতম আশ্চর্য ভবন, উপাসনা ঘর বা উপাসনা গৃহ। বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি এই ভবনের অপর নাম কাচ মন্দির। এটি প্রকৃতপক্ষে তৈরি করেন গুরুদেব রবীন্দ্রনাথের বাবা শ্রী দেবেন্দ্রনাথ ঠাকুর। সালটা ১৮৬৩। বিভিন্ন রঙের বেলজিয়াম কাচের তৈরি এই ভবনের সিঁড়িগুলি মার্বেল পাথর দিয়ে তৈরি হয়েছে। দেবেন্দ্রনাথ ঠাকুর মূলত লন্ডনের হাইড পার্কে নির্মিত ক্রিস্টাল প্যালেস দ্বারা অনুপ্রাণিত হয়ে এই ভবনটি তৈরি করেন এবং একটি ঘর করান ৬০ ফুট বাই ৩০ ফুট। ছাদ টালি করা ছিল এবং মেঝে সাদা মার্বেল ছিল, কিন্তু বাকি কাঠামো পুরোই কাচের। ১৮৭৮ সালের ২৭শে জানুয়ারি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম শান্তিনিকেতনে আসেন। তখন তার বয়স ছিল ১৭ বছর। আর ১৮৮৮ সালে দেবেন্দ্রনাথ একটি ট্রাস্ট ডিডের মাধ্যমে একটি ব্রহ্মবিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সমগ্র সম্পত্তি উৎসর্গ করেন। বাবার সেই ইচ্ছাকে পূরণ করতে ১৯০১ সালে রবীন্দ্রনাথ একটি ব্রহ্মচার্যাশ্রম শুরু করেন এবং ১৯২৫ সাল থেকে এটি পাঠভবন নামে পরিচিত হয়। ১৯২১ সালে রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা প্রতিষ্ঠিত বিশ্বভারতীকে ১৯৫১ সালে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং একটি জাতীয় গুরুত্বের ইনস্টিটিউট হিসেবে ঘোষণা করা হয়েছিল।
বন্ধুরা, আমার শান্তিনিকেতন ভ্রমণের প্রথম অংশের ভিডিও প্রায় শেষ। এখন তোমাদের দেখাচ্ছি আমার দ্বিতীয় অংশে কি কি রয়েছে তার একটি ছোট্ট ঝলক। আগেই বলেছি দ্বিতীয় অংশটি মূলত সোনাঝুরি হাট ও কঙ্কালীতলাকে নিয়ে আমরা দেখাবো। তো সোনাঝুরি হাটের বর্তমান অবস্থা কি, এখানের জিনিসপত্রের কীরকম দাম বর্তমানে চলছে, জনজীবিকার সাথে এই হাটের কি ভূমিকা রয়েছে, সব তোমরা জানতে পারবে দ্বিতীয় অংশে। তো তারই ঝলক রইল এই অংশের ছোট্ট করে। তো বন্ধুরা, আমার এই শান্তিনিকেতন ভ্রমণের প্রথম অংশের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমায় কমেন্টস করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে প্রচুর শেয়ার এবং একটি লাইক দেওয়ার অনুরোধ করছি। আর এখনও আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করনি সেসব নতুন বন্ধুদের অনুরোধ করব, তোমাদের প্রত্যেকটা সাবস্ক্রিপশান আমার পক্ষে খুব গুরুত্বপূর্ণ, তাই সাবস্ক্রিপশান করে এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। এই দেখো, বলতে বলতে আমরা কঙ্কালীতলা এসে হাজির হলাম। মা কঙ্কালীকে প্রণাম করে ভিডিওটা আমরা শেষ করতে চলেছি। অবশ্যই তোমরা মনে রাখবে এই ভিডিও শেষে রয়েছে, আমি যে প্রথমেই কথা দিয়েছিলাম, শান্তিনিকেতনের বিভিন্ন অংশের বেশ কয়েকটি পকেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান। তাই শেষ পর্যন্ত দেখো এবং বন্ধুবান্ধবদের সাথে বা পরিবারের সাথে অবশ্যই শান্তিনিকেতন এসে ঘুরে যাও। বিভিন্ন হোটেলের সন্ধান তো রইলই এই ভিডিও শেষে। তো প্রত্যেকে খুব ভালো থেকো, হাসি মুখে থেকো এই কামনার সাথে, এবং দ্বিতীয় অংশটি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এই কথা দিয়ে ভিডিওটি শেষ করছি। নমস্কার।